Okay, so all know that this is our seventh free live class of this free course, and in this class, I'm going to talk about practical way of speaking, conversation, and freehand writing. কিভাবে আমরা ইংলিশে প্র্যাকটিক্যালি যে কোনো টপিকের উপর ফ্রি হ্যান্ডে লিখতে পারি, যে কোনো টপিকের উপর কনভারসেশন করতে পারি এবং সাবলীলভাবে আমরা ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারি। স্পিকিং করার অ্যাকচুয়াল ওয়েটা কি আমি আপনাদেরকে বারবার বলছিলাম, বা আমার পেইড কোর্সের যে স্টুডেন্ট গুলো থাকে আমি কিভাবে তাদেরকে স্পিকিং করাই এটা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম। দেখেন, আপনি যখন স্পিকিং করতে চাইবেন বা স্পিকিং করতে যাবেন, আমরা অনেকেই আছি মোটামুটি গ্রামার বুঝি, টেন্স বুঝি, মডাল প্যাসিভ ভয়েসের ব্যবহার বুঝি, ফ্রি হ্যান্ডের দুই একটা সেন্টেন্স হয়তো লিখতেও পারি, রিডিং পড়তে দিলে আমরা মোটামুটি পড়তে পারবো। বাট যখনই স্পিকিং করতে যাই আমরা ফ্রিজ হয়ে যাই, আটকে যাই। একটার পর আরেকটা ওয়ার্ড কিভাবে নিয়ে আসতে হবে, সেন্টেন্স কিভাবে নিয়ে আসতে হবে, আমরা সেটা নিয়ে আসতে পারি না। আমাদের বেঁধে যায় কোন টেন্সে আমি একটা কথাকে ডেলিভার করব, টাইমিংটা আমার ঠিক হচ্ছে কিনা, ভার্বটা ঠিকভাবে ইউজ করতে পারছি কিনা, এটা আমরা বুঝি না। আপনি মোটামুটি গ্রামার জানেন, এখন স্পিকিং শিখবেন কি জন্য, কিভাবে শিখবেন? আপনি বলেন না যে আমার স্পিকিং করার জন্য পার্টনার দরকার, প্রচুর প্র্যাকটিস দরকার। আপনি মনে করেন একটা কনভারসেশন গ্রুপে যুক্ত হলেন, সেখানে আপনি কিভাবে স্পিকিং করেন? একজন বলছে হাই, আপনি বলছেন হ্যালো, হাউ আর ইউ, আই এম ফাইন, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, ওয়্যার আর ইউ ফ্রম। জাস্ট এই কথাগুলোই আপনি যার সাথেই কথা বলেন ঘুরাই ফিরাই বলা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর কিন্তু আমাদের আটকে থাকতে হয়। কথাটা বোঝেন? আপনারা বিভিন্ন অনলাইন অ্যাপ ব্যবহার করে ইংলিশ স্পিকিং করতে পারেন, আমি এটাও আগে বলেছি আপনাদের। মোবাইলে বা ওয়েবসাইট থেকে আপনি, যেমন প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ পাওয়া যায়, হ্যালো ইংলিশ, স্পিক ইংলিশ, বাডি টক, এপিসোডেন। তারপর হচ্ছে আপনার কিছু কিছু ওয়েবসাইট আছে ফ্রি ফর টক। এই ওয়েবসাইট গুলো বা এই অ্যাপ্লিকেশন গুলো ইউজ করলে ইনস্ট্যান্টলি আপনি ইংলিশে স্পিকিং করার পার্টনার পেয়ে যাবেন। বাট এইগুলো ইউজ করে যারা স্পিকিং প্র্যাকটিস করেন বা ফ্লুয়েন্সি নিয়ে আসার চেষ্টা করেন, আপনি দেখবেন আপনি যার সাথে স্পিকিং করছেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন, আপনার অপোজিট যে পার্সনটা আপনার অপোজিট যে পার্সনটা, সে হয় ইন্ডিয়ান, না হলে ভিয়েতনাম, না হলে ফিলিপিন, না হলে থাইল্যান্ড, না হলে মালয়েশিয়া, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই ধরনের কোন একটা কান্ট্রি বা রিজিয়নের লোক, যারা আপনার মতোই ইংলিশে দুর্বল, তার ওই ফ্রি টাইম বা লেইজার টাইমটাকে কাজে লাগায় ইংলিশ প্র্যাকটিস করতে আসছে। আমার কথাটা বোঝার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। ইংলিশে স্পিকিং এ এক্সপার্ট হওয়ার জাস্ট দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে সার্টেইন টপিকের উপর স্পিকিং করা, আরেকটা হচ্ছে নেটিভ ইংলিশ স্পিকারদের সাথে কমিউনিকেশন করা, ইংল্যান্ড, আমেরিকা বা অস্ট্রেলিয়া। তো সেটা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে ওইভাবে সম্ভব হয় না, বা এটা ইংলিশ টিউটোরিয়াল মানে নেটিভ টিউটোরিয়াল টিউটর পেতে গেলেও এটা এটা কস্টলি, ডলার পে করতে হয়। ক্যাম্বলি বা ক্লাপিঙ্গো এই ধরনের কিছু অ্যাপ আছে যেগুলোতে ডলার পে করে আমরা নেটিভ স্পিকারদের সাথে কমিউনিকেশন করতে পারি। বাট এটা তো সবার পক্ষে সম্ভব হয় না। তাহলে আরেকটা ওয়ে আমি কি বলছি, টপিকের উপর স্পিকিং করা বা প্রেজেন্টেশন দেওয়া সার্টেইন টপিকের উপর। এটা আইএলস স্পিকিং টপিক যদি আপনারা দেখেন, আমার এখানে কিন্তু আইএলস এর সম্পূর্ণ কোর্স আছে, আমি নিয়ে থাকি। তো সেখানে যে বিষয়গুলো থাকে, কিউ কার্ড, বিভিন্ন টপিকের উপর আপনাকে স্পিকিং করতে হয়। এইটা করলে আপনার বেনিফিটটা কি জানেন? আপনি যখন বিভিন্ন টপিকের উপর স্পিকিং করবেন, এক একটা টপিকের ব্যাকগ্রাউন্ড এক এক রকম থাকে, টাইমিং এক এক রকম থাকে, এক একটা টপিকে এক এক ধরনের নতুন ভোক্যাবুলারি থাকে। তো সেটা করতে পারলে কি হবে, অ্যাটলিস্ট 10টা 15টা 20টা টপিকের উপর যখন আপনি স্পিকিং প্র্যাকটিস করবেন, তখন আপনি নতুন আইডিয়া জেনারেট করতে পারবেন, নতুন ভোক্যাবুলারি সম্পর্কে কনসেপ্ট পাবেন, রিডিং স্কিলের ডেভেলপমেন্ট আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি স্পিকিং এক্সপার্ট হতে পারবেন। অর্থাৎ আমার থিওরিটা কি, আমি আপনাকে কি করাবো, স্পিকিং ডেভেলপ করানোর জন্য আপনাকে মূলত কি করতে হবে। দেখেন, ফার্স্টের দিকে আপনাকে কিছু স্যাম্পল অ্যান্সার দেখতে হবে। অর্থাৎ এইখানে কয়েকটা কোশ্চেন আছে, দেখেন 5টি কোশ্চেন আছে। ফর এক্সাম্পল, আই এম ইউর এক্সামিনার, আই উড লাইক টু টেক ইউর স্পিকিং টেস্ট, সো ইউ আর ক্যান্ডিডেট। এখন আপনি সার্টেন একটা টপিকের উপর কথা বলবেন, আমি আপনাকে এই কোশ্চেনটা করলাম যে ডিড ইউ এভার গো ওয়ান এ জার্নি বাই ট্রেন? আপনি কি কখনো ট্রেন জার্নি করেছেন? ট্রেন জার্নি হোক বা বাস জার্নি না হলে বোট জার্নি, এনি কাইন্ডস অফ জার্নি। ইফ ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অর মেমোরেবল ইভেন্ট, প্লিজ শেয়ার ইউর থট। যদি আপনার কোনো অভিজ্ঞতা বা স্মরণীয় ঘটনা থাকে, আপনার এটা ব্যাখ্যা করুন। আপনার দিনটাকে, আপনার ইভেন্টটাকে আপনি ব্যাখ্যা করুন, ইভেন্ট যেটি আছে ব্যাখ্যা করুন। আপনি পারবেন? আপনার এমন কেউ নেই যারা জীবনে কোনোদিন ট্রেনে চড়েননি, ট্রেনে না চললে বাস, বাসে না চললে বোট, যে কোনো একটা ভেহিকলস হতে পারে। তো সেই রকম
কোনো একটা স্মরণীয় ঘটনা, অর্থাৎ আপনার একটা মেমোরেবল ট্রিপ, এক কথায় যদি আমি বলি, আপনাকে ইংলিশে ডিসক্রাইব করতে হবে। এবং সেখানে আরো কিছু কোশ্চেন আছে, যেমন হোয়েন ডিড ইউ গো বা ওয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছিলেন, আপনি কবে গিয়েছিলেন, হোয়াট ইজ দ্য অকেশন, কি উপলক্ষে আপনি সেখানে গিয়েছিলেন। দেন ইউ হ্যাভ টু ডিসক্রাইব দ্য জার্নি অ্যান্ড হাউ মাচ ডিড ইউ এনজয় ইট। আপনি জার্নিটাকে ডিসক্রাইব করেন এবং এটা কতটা উপভোগ আপনি করেছিলেন সেটা আপনাকে বলতে হবে। এখানে 5টি কোশ্চেন আছে, আপনি প্রতিটা কোশ্চেনের এগেইনস্টে 2টা করে বাক্য লেখেন, 5টি কোশ্চেনে 10টা বাক্য হবে। এই 10টা বাক্য আপনাকে আপনার মতো করে আপনার এক্সপিরিয়েন্স থেকে লিখতে হবে। কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া কি আপনি এটা পারবেন? ভেবে দেখেন। এখানে তার জন্য একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। প্রাইমারি লেভেলে আমি আমার পেইড কোর্সের স্টুডেন্টসদের স্পিকিং প্র্যাকটিস যখন করাই, এই স্যাম্পল অ্যান্সারটা প্র্যাকটিস করাই। এটা কেন প্র্যাকটিস করতে হবে জানেন? আপনি যখন কথা বলবেন, যখন স্পিকিং করবেন, ইনফরমেশন ছাড়া কথা বলা যায় না। আমি এই উদাহরণটা আমি আমি এর আগে কোন একটা স্পিকিং ক্লাসে আপনাদেরকে দিয়েছিলাম। আমার কথাগুলো বোঝেন, ক্লাস আপনারা অনেক করতে পারবেন, অনেক টিচারের কাছে অনেক টপিক পাবেন, এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এইতে হাজারো সেন্টেন্স হয়, কিন্তু এই কথাগুলো কেউ বলবে না আপনাকে। বোঝার চেষ্টা করেন। মনে করেন আমি যদি বাংলায় একটা টপিক দিই আপনাকে, যেমন মানুষের জ্বর হয় না, আমি যদি আপনাকে বলি জ্বর সম্পর্কে বাংলায় 10টি বাক্য বলেন তো, জ্বর, ফিভার, জ্বর সম্পর্কে 10টি বাক্য বলেন তো। আপনি বাংলায় বলেন, বাংলায়, নট ইন ইংলিশ। আপনি বললেন যে জ্বর হলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়, জ্বর হলে প্যারাসিটামল বা নাপা জাতীয় ওষুধ খেতে হয়, সেবন করতে হয়। 2টো সেন্টেন্স আমি বললাম, এরপর তো আর আমার মাথায় আসছে না। আপনার ব্রেনে হয়তো আরো 2টা বা 3টা আসতে পারে। ভেবে দেখেন তো, ইনস্ট্যান্টলি আপনি 10টা সেন্টেন্স কি বলতে পারবেন জ্বর সম্পর্কে বাংলায়, বাংলাতে? না, আপনার কাছে পর্যাপ্ত ইনফরমেশন নেই। বাট একজন মেডিসিনের ডক্টরের কাছে গিয়ে যদি আমি বলি যে ডাক্তার সাহেব জ্বর সম্পর্কে 10টি সেন্টেন্স বলেন তো, তিনিও অনর্গল বলে দিতে পারবে হয়তো। আমার মনে হয় তিনি বলতে পারবে, কারণ তিনি ওই জিনিসটা নিয়েই ঘাটাঘাটি করেন। অলওয়েজ তার কাছে জ্বরের পেশেন্ট যায়, তাকে দেখাশোনা করতে হয়, অনেক অ্যাডভাইস দিতে হয়। তো আমি যদি একজন ডাক্তারকে গিয়ে বলি যে জ্বর সম্পর্কে 10টি সেন্টেন্স বলেন বাংলাতে, সে পারবে, কারণ তার কাছে ইনফরমেশন আছে, হি ইজ ওয়েল ইনফর্মড। বাট আপনি পারছেন না, এর কারণ হচ্ছে আপনার কাছে ইনফরমেশন নেই। তাহলে যেখানে বাংলাতেই আমরা কথা বলতে পারি না, আপনি ইংলিশে কিভাবে কথা বলবেন ইনফরমেশন ছাড়া? তো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এজন্য আমি কয়েকটা স্যাম্পল অ্যান্সার দেখাই, এই অ্যান্সারটা আমি অ্যানালাইসিস করি। আপনি যত বেশি প্যাসেজ অ্যালাউডলি রিড আউট করবেন এবং যত বেশি প্যাসেজ অ্যানালাইসিস করবেন, তত দ্রুত এই ল্যাঙ্গুয়েজকে আপনি ডেভেলপ করতে পারবেন। একটা সার্টেইন প্যাসেজ অ্যানালাইসিস করলে আপনি এই প্যাসেজের রাইটিং এর ফরমেশন বুঝতে পারবেন, অর্থাৎ কোথায় ফ্রেজের ব্যবহার, কোথায় ক্লজের ব্যবহার, কোথায় কোন ভোকাবুলারি আছে, সেন্টেন্সটা কিভাবে অর্গানাইজড হচ্ছে, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কোনটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কোনটা অ্যাপোজিটিভ, এগুলো আপনি আইডেন্টিফাই করতে সক্ষম হবেন। সেটা যদি একজন মেন্টরের অধীনে করতে পারেন, তাহলে এটার ডেভেলপমেন্টটা আরো ভালো পাবেন। এভাবে আপনি যখন এটা রিড আউট করছেন, আপনার রিডিং এর স্কিলের ডেভেলপমেন্ট হচ্ছে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হচ্ছে, নতুন ভোকাবুলারি গুলোকে আপনি ডেভেলপ করতে পারছেন। এরপর এই টপিকটা পড়লে আপনি একটা আইডিয়া পাবেন যে একজন, সে একটা জার্নি করেছিল, সেটা ডিসক্রাইব করা আছে, তাহলে আপনি আপনার ইনফরমেশন গুলো জাস্ট সেইভাবে ইউজ করবেন বা বসাবেন। এইভাবে করলে কি হয়, আপনার রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং একসাথে কাভার হতে পারে, আপনি যদি এটাকে একটু টাইম দিয়ে মনোযোগ দিয়ে করেন। ছোট ছোট রুলস আর স্ট্রাকচার পড়ে কখনো ভাষার ডেভেলপমেন্ট করা যায় না। এই জিনিসটা যেটা দেখাচ্ছি, অনেকের কাছে এটা কঠিন মনে হতে পারে, ইজি বিজি কি দেখাচ্ছে এরকম মনে হতে পারে, বাট এটাই ল্যাঙ্গুয়েজ শেখার আসল প্রসেস। দ্যাট ইজ কল্ড টপ ডাউন ওয়ে। ইউ হ্যাভ টু গো থ্রু দ্যাট ওয়ে ইফ ইউ উড লাইক টু এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এবং এটা থেকে অনেক দ্রুত ডেভেলপ করা যায়, কারণ এক একটা টপিকের ব্যাকগ্রাউন্ড এক এক রকম থাকে, এক এক ধরন থাকে। যে কোনো সার্টেইন টপিকের উপর কথা বলার আগে বা স্পিকিং করার আগে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হয়। যেমন এইটার ব্যাকগ্রাউন্ড কি জানেন? দেখেন, এখানে একটা জার্নি যেটা আপনাকে ডিসক্রাইব করতে হবে, যেটা আপনি অলরেডি করেছেন, অতীতের একটা জার্নি। তার মানে এখানে আপনি যখন আপনার এক্সামিনারের সামনে অ্যান্সার করবেন, আপনার প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু পাস্ট টেন্স রিলেটেড হবে। পাস্ট টেন্স রিলেটেড মানে কি, সাবজেক্টের পর যে ভার্বটা বসবে সেটা পাস্ট ফর্মের ভার্ব। ইভেন আপনি যদি এই কোশ্চেন গুলোর দিকেও যদি ফোকাস করেন, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে করা, ডিডের ব্যবহার। তো উত্তরটা আপনাকে পাস্ট টেন্সে দিতে হবে। যে কোনো টপিকের উপর স্পিকিং করার আগে বা কথা বলার আগে যদি এই ব্যাকগ্রাউন্ডটা বোঝা যায়, যদি টাইমিংটা বোঝা যায় যে আমার কোন টাইম বা কোন টেন্স মেনটেন করে অ্যান্সারটা করতে হবে, তাহলে দ্রুত স্পিকিং করা যায় এবং ভুল হওয়ার চান্স বা সম্ভাবনা কম থাকে। তো আমি একটু এটা দেখি, আপনারা একটু দেখেন, বোঝার চেষ্টা করেন সেন্টেন্স গুলো, দেন কিভাবে আপনারা কোশ্চেনের এগেইনস্টে কোনো গ্রামেটিক্যাল মিস্টেক ছাড়া অ্যান্সার করবেন, সেটা নিয়ে আমি কথা বলবো। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার।
বলছে কি দেখেন, ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন, অর্থাৎ গত গরমের ছুটিতে। এটা একটা প্রেপোজিশনাল বা ইউ ক্যান অলসো সে দ্যাট অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা কিন্তু কোনো সেন্টেন্স না, কোনো বাক্য না, এখানে কোনো ভার্ব নেই, জাস্ট একটা ফ্রেজ, একটা শব্দগুচ্ছ। এইখান থেকে বাক্যটা শুরু, আই along উইথ মাই আঙ্কেল। আমরা এখানে আই অ্যান্ড বলি, অ্যাজ ওয়েল অ্যাজ বলি, বাট কিছু কিছু ডিফারেন্ট ওয়ার্ড বা ফ্রেজ আপনাকে ইউজ করতে হবে, যেটা করলে আপনার প্রেজেন্টেশনটা অনেক স্ট্যান্ডার্ড হবে। অ্যালং উইথ না বলে আপনি এখানে বলতে পারেন আই অ্যাকম্পানিড বাই, টুগেদার উইথ। হ্যাঁ, কিন্তু অ্যান্ড আমরা অ্যাজ ইউজুয়াল অ্যান্ড বলি, আই অ্যান্ড মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই কলিগস অ্যান্ড মাই আঙ্কেল অ্যান্ড মাই হাজবেন্ড ওয়াইফ, এরকম বলি। বাট অ্যান্ড বলবেন না, এটা খুবই জেনারেল হয়ে যায়। দেখেন কি বলছে তাহলে, আই along with my uncle, আমি সাথে আমার আঙ্কেল, মেড আ জার্নি বাই ট্রেন ফ্রম ঢাকা টু সিলেট, ঢাকা থেকে সিলেটে একটা ট্রেন জার্নি করেছিলাম। এখানে ইয়েলো কালার দিয়ে ভার্বগুলোকে হাইলাইট করা, মনে রাখবেন প্রতিটা বাক্যের শুরুতে সাবজেক্টের পরেই মেইন ভার্বটা থাকে, এবং এই ভার্বটা যদি আপনি ফোকাস করেন, প্রত্যেকটা ভার্ব V2 পাস্ট ফর্মে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্স গুলো করা। কেন? কারণ যে কথাগুলো বলছে, যে অ্যান্সারটা করছে, সে তার অতীতের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছে। এই টাইমিংটা বুঝতে পারলে খুব দ্রুত ডেভেলপ করা যায়। দেখেন বলছে, উই ওয়েন্ট দেয়ার টু এনজয় দ্য ন্যাচারাল বিউটিস অফ হিলস অ্যান্ড টি গার্ডেন্স। আমরা গিয়েছিলাম সেখানে উপভোগ করতে, এনজয় মানে উপভোগ করা, টু এনজয় উপভোগ করতে, প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় এবং চা বাগানের। উই রিচড দ্য স্টেশন ইন টাইম অ্যান্ড গট ইনটু দ্য ট্রেন। আমরা সময় মতো স্টেশনে পৌঁছেছিলাম এবং ট্রেনে উঠেছিলাম। দেখেন, রিচড, গট, ফর্চুনেটলি সৌভাগ্যক্রমে, আই গট মাই সিট বিসাইড দ্য উইন্ডো, আমি জানলার পাশে আমার সিট পেয়েছিলাম। ওয়েন দ্য গার্ড ব্লিউ দ্য হুইসেল, যখন গার্ড বাঁশি বাজিয়েছিল, দ্য ট্রেন বিগ্যান টু মুভ, ট্রেনটা চলা শুরু করেছিল। দ্য ট্রেন বিগ্যান টু মুভ, বিগিন থেকে বিগ্যান পাস্ট ফর্ম কিন্তু। আই কেপ্ট লুকিং আউটসাইড থ্রু দ্য উইন্ডো, আমি একটু পড়ি, একটু সময় দেন, তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে কোশ্চেন গুলোর এগেইনস্টে কোনো মিস্টেক ছাড়া প্রেজেন্টেশন দিবেন। আই কেপ্ট লুকিং আউটসাইড থ্রু দ্য উইন্ডো, আমি জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। দ্য ট্রেন ওয়াজ পাসিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা দেখেন, থ্রু প্যাডি ফিল্ডস অ্যান্ড আদার ট্রিজ, ট্রেনটা পাস করছিল, ট্রেনটা অতিক্রম করছিল, মানে ট্রেনটা যাচ্ছিল ধানের ক্ষেত এবং অন্যান্য গাছের ভিতর দিয়ে। I enjoyed the natural beauty of passing village so much that I cannot express it in words. I enjoyed the natural beauty of the passing villages so much. আমি এই উপভোগ করেছিলাম প্রাকৃতিক সৌন্দর্য অতিক্রমকৃত গ্রামের এতটা বেশি, যেটা আমি এক কথায় বর্ণনা করতে পারছি না। দ্য গ্রিন ফিল্ডস, কাউস অ্যান্ড ওয়ার্কিং অফ ফার্মার্স ইন দ্য ফিল্ডস ইমপ্রেসড মি। কি বলছে এখানে, কিন্তু এই ফিল্ডস পর্যন্তই সাবজেক্ট, ইমপ্রেসটা ভার্ব। আমরা অনেকেই ওয়ার্কিংটা দেখলে মনে করতে পারি এটা ভার্ব, বাট না, এগুলো সবই নাউন ফ্রেজ, নাউনের অংশ। বলছে সবুজ মাঠ, গরু এবং খেতে কাজ করা কৃষকেরা, এইটার বাংলা অর্থ কি, ওয়ার্কিং অফ দ্য ফার্মার্স ইন দ্য ফিল্ড, খেতে কাজ করা কৃষকেরা, ইমপ্রেসড মি, আমাকে মুগ্ধ করেছিল। ওয়েন দ্য ট্রেন স্টপড এট আ বিগ স্টেশন, যখন ট্রেন একটা বড় স্টেশনে থামলো, স্টপ, উই এট বয়েলড এগ, আমরা সিদ্ধ ডিম খেয়েছিলাম। উই বট সাম ম্যাগাজিনস অলসো, আমরা কিছু ম্যাগাজিনও কিনেছিলাম। এগেইন দ্য ট্রেন স্টার্টেড মুভিং, আবার ট্রেনটা চলা শুরু করেছিল। দিস টাইম দ্য সিনারি ওয়াজ মোর বিউটিফুল, এ সময় সিনারিটা আরো সুন্দর ছিল। ইট পাস থ্রু হিলস, এটা পাহাড় অতিক্রম করেছিল। দ্য হিলস ওয়ার কভার্ড উইথ গ্রিন টি গার্ডেন্স, পাহাড়গুলো আচ্ছাদিত ছিল। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, ওয়ার প্লাস V3, সবুজ চা বাগান দিয়ে। মাই জয় নিউ নো বাউন্ডস এট দ্য সাইট অফ হিলস অ্যান্ড টি গার্ডেন। সুন ইট বিকেম ডার্কার, বলছে শীঘ্রই অন্ধকার নেমে এসেছিল, বিকাম থেকে বিকেম। এভরিথিং বিকেম মিস্ট্রিয়াস অ্যান্ড অলসো বিউটিফুল উইথ দ্য অ্যাপ্রোচিং ইভিনিং, সবকিছুই রহস্যময় হয়ে আসছিল এবং সুন্দর লাগছিল আসন্ন সন্ধ্যার সাথে। অ্যাট 7 p.m, অর্থাৎ সন্ধ্যা নামতেছে, সূর্য ডুবতেছে, দুই পাশে পাহাড় এবং চা বাগান, জাস্ট একটা রহস্যময় সিচুয়েশন, একটা এনভায়রনমেন্টকে এখানে ডিসক্রাইব করছে, আর কিছুই না। At 7 p.m, সাতটার দিকে, we reached the station and saw my uncle's friend waiting for us. সাতটার দিকে আমরা স্টেশনে পৌঁছালাম এবং দেখলাম আমাদের আঙ্কেলের বন্ধু অপেক্ষা করছে আমাদের জন্য। We felt relieved and enjoyed the rest of the days very much. আমরা শান্তি অনুভব করলাম। FWL
ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট। আমরা শান্তি অনুভব করলাম এবং বাকি দিনগুলোকে অনেক বেশি উপভোগ করলাম। ইট ওয়াজ দ্য মোস্ট প্লেজেন্ট জার্নি ইন মাই লাইফ। এটা আমার জীবনের সেরা একটা জার্নি ছিল। পাস্ট টেন্স, হ্যাঁ। লাস্টের বাক্যটা এখানে জাস্ট ফিউচার টেন্সে আছে। আই উইল রিমেম্বার দ্য জার্নি ফর এভার। আমি সারা জীবন এই জার্নিটা মনে রাখবো। তো এই যে আমি এটা পড়লাম, এটা আপনি 2 বার 3 বার 4 বার পড়েন। পড়ার পর আইডিয়া নেন। আইডিয়া নিয়ে এই কোশ্চেনের এগেইনস্টে আপনাকে আপনার মতো করে আপনার এক্সপিরিয়েন্স থেকে অ্যান্সার করতে হবে। আপনি পারবেন কিনা বোঝার চেষ্টা করেন। এটা রিড আউট করলে রাইটিং এর ফরমেশন ক্লিয়ার হয়। প্যাসেজ রিডিং এর ক্ষেত্রে সেটা ডেভেলপমেন্ট আসে, নতুন ভোকাবুলারি ডেভেলপমেন্ট আসে। এই ইনফরমেশন থেকে যখন আপনি আপনার কোশ্চেনের অ্যান্সার দিবেন, সেটা দেওয়া অনেক সহজ হয়। তাহলে আমার প্রথম কোশ্চেনটা কি ছিল? দেখেন, এই যে প্রতিটা সেন্টেন্সের সাবজেক্ট কি বলেন তো? সাবজেক্ট হচ্ছে আই, উই অথবা দ্য ট্রেন। দেখেন তো, এর বাইরে আর তেমন কোনো কিছু না। এবার ভার্ব কি? ভার্ব হচ্ছে পাস্ট ফর্মের ভার্ব। এই সাবজেক্ট আর ভার্ব গুলোকে যদি আপনি আলাদা করতে পারেন, বাকি অংশগুলো অটোমেটিক্যালি চলে আসে। যেমন আপনি যদি বলেন আই মেড, উই ওয়েন্ট, উই রিচড, উই বিগান, উই দ্য ট্রেন ব্লিউ, আই কেপ্ট, আই ইমপ্রেসড, উই বট, উই পাস্ট, উই স্টপ। সো এরকম ভাবে আপনি সাবজেক্ট আর ভার্ব আলাদা করেন, বাকি বিষয়গুলো দেখেন অটোমেটিক্যালি চলে আসে। ইংলিশে কথা বলা কোনো বিষয় না, কঠিন কিছু না। আমরা নিজেরা এটাকে কঠিন করে ফেলি। যেমন দেখেন এইখানে কি বলছে। আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে, ডিড ইউ এভার গো অন আ জার্নি বাই ট্রেন? আপনি কি কখনো ট্রেন জার্নি করেছিলেন বা ট্রেন জার্নিতে গিয়েছেন? বলছে ইয়েস আই ওয়েন্ট অন আ জার্নি বাই ট্রেন, বাস আর বোট। অর্থাৎ আপনি যেটাই করেছেন আপনি সেটাকে এভাবে লেখেন, আই ওয়েন্ট। ডিড ইউ গো মানে পাস্ট টেন্সে কোশ্চেন করতে গেলে কিন্তু ডিড এর ব্যবহার হয়, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে, বেস ফর্মে থাকে। আর যখন আমি অ্যাফার্মেটিভ করব, মেইন ভার্বের পাস্ট ফর্ম বা ভি টু এর ব্যবহার করতে হয়। আই ওয়েন্ট অন আ জার্নি বাই ট্রেন। বলছে ওয়েন ডিড ইউ গো? আপনি কখন গিয়েছিলেন? বলছে আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, মাই ফ্যামিলি মেম্বার্স, হাজবেন্ড অথবা আঙ্কেল। মানে এখানে আপনি যাদের সাথে গেছিলেন, মানুষ তো আর ভ্রমণ করতে বা কোনো একটা পিকনিকে কোনো একটা জার্নিতে একদম একা যায় না। আপনি যার সাথে গেছিলেন তাকে আপনি মেনশন করেন, আপনার ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার, হাজবেন্ড, আঙ্কেল, ওয়াইফ, যে কোনো কিছু। দেন ভার্ব কি? ওয়েন। এবার জায়গাটা, অর্থাৎ এইটার আগে আপনাকে একটু জায়গাটা মেনশন করতে হবে, যে ওয়ার ডিড ইউ গো, ওয়ার ডিড ওয়ার ডিড ইউ গো, অর্থাৎ আপনি কোথায় গিয়েছিলেন। ওয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছিলেন। এখানে বলছে যে আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস ওয়েন্ট টু দ্য সুন্দরবন। তাহলে 1 নম্বর সেন্টেন্স কি? আই ওয়েন্ট অন আ জার্নি বাই ট্রেন, আই ওয়েন্ট টু দ্য সুন্দরবন। দেখেন তো খুব কঠিন। এবার বলছে কখন গিয়েছিলেন, হোয়েন ডিড ইউ গো। তাহলে উই ওয়েন্ট, যেহেতু আমি আরো মানুষকে সাথে নিয়েছি, তাহলে উই ওয়েন্ট দেয়ার। আপনি আপনার যে কোনো একটা টাইমকে মেনশন করেন। আপনি 1 মাস আগে, 1 বছর আগে, 1 সপ্তাহ আগে, জাস্ট 2 মান্থ এগো, 1 উইক এগো, 2 ইয়ার্স এগো। আপনি যে কোনো একটা টাইমের আপনি মেনশন করেন, যে টাইমে আপনি গেছিলেন। এবার বলছে হোয়াট ওয়াজ দ্য অকেশন, অকেশনটা কি ছিল। তো আপনি বলতে পারেন যে ইট ওয়াজ মাই সিস্টার্স ম্যারেজ সেরিমনি। হোয়াট ওয়াজ, ইট ওয়াজ, হোয়াট ওয়াজ, ইট ওয়াজ। বলতে পারেন না, ইট ওয়াজ মাই সিস্টার্স ম্যারেজ সেরিমনি, এটা আমার বোনের বিবাহ অনুষ্ঠান ছিল। এইবার সেই জার্নিটাকে আপনি ডিসক্রাইব করেন। এইখানে আপনাকে একটু ডিটেলসে বলতে হবে। যেমন আপনি এভাবে বলতে পারেন, উই রিচড দ্য ট্রেন স্টেশন ইন দ্য মর্নিং। রিচ মানে কি? পৌঁছানো। তো এখানে বাস স্ট্যান্ড বলতে পারেন, হ্যাঁ। সো উই রিচড, আমরা পৌঁছেছিলাম। আফটার দ্যাট উই বট সাম টিকিটস, তারপর আমরা কিছু টিকিট কিনেছিলাম। দেখেন কত সহজ। আই গট মাই সিট বিসাইড দ্য উইন্ডো, আমি জানলার পাশে আমার সিটটা পেয়েছিলাম। তাহলে আপনি জাস্ট এইটা প্র্যাকটিস করেন, যে উই রিচড, উই বট, আই গট, দ্য ট্রেন স্টার্টেড মুভিং। ট্রেনটা চলা শুরু করেছিল 10টার দিকে। দ্য ট্রেন স্টার্টেড। উই এনজয়েড আ লট, আমরা এটা অনেক উপভোগ করেছিলাম। উই বট সাম ম্যাগাজিনস অন দ্য ট্রেন, আমরা ট্রেনে কিছু ম্যাগাজিন কিনেছিলাম। when the train stopped at a big station, যখন ট্রেন একটা বড় স্টেশনে থেমেছিল, we ate boiled egg, আমরা সেদ্ধ ডিম খেয়েছিলাম। দেখেন এই যে ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম এইট। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। আমি বারবার এর আগেও আপনাদেরকে বলছিলাম, ভার্বের পাস্ট ফর্ম ভি টু এর উপর ফোকাস দিতে হবে। উই স মেনি ন্যাচারাল বিউটিস অফ হিলস অ্যান্ড টি গার্ডেন থ্রু দ্য উইন্ড অফ দ্য ট্রেন, আমরা দেখেছিলাম অনেক প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় এবং চা বাগানের। সুন্দরবনে যেতে গেলে তো পাহাড় চা বাগান থাকবে না। I can say that we saw many natural beauty of trees
sea beach, as well as so many river, and paddy fields also, you can say that. So আপনার মতো করে আপনি describe করেন. We reached our destination at 6 p.m. We felt FWL feel এর past form কি? Felt very relieved after reaching our spot. Then we returned home at that time. Just একটা টাইমকে মেনশন করেন. একবার ভাবেন এটা কি খুব কঠিন? এর জন্য আহামরি কোনো গ্রামার লাগে, আহামরি কোনো ভোকাবুলারি লাগে? যদি এই মেথডটা আপনি ফলো করেন, এই স্ট্র্যাটেজিটা আপনি ফলো করেন, এই স্টেপটা আপনি ফলো করেন, জাস্ট ট্রাই টু টেক আ সাবজেক্ট, after that take a verb, and you have to focus that you should take the past form of main verb v2. Okay, otherwise your presentation will be faulty. Okay, first of all, you have to maintain the accurate time. If you can be able to maintain the accurate time, you'll be able to give a 100% correct presentation. Just try to talk with me or practice in that way. We went there last month. We went to the Sundarban. Yes, I went to a journey by train. I went there with my uncle, with my friends, with my family members. It's very simple. Those sentences are very simple. Then we reached the station at that time. We bought some tickets. So we reached, we bought, I got, the train started. Then the train stopped. We saw, we reached, we felt, we returned home at that time. একবার ভাবেন এটা কি খুব কঠিন? আপনি সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসান, বাকি অংশটা দেখবেন অটোমেটিক্যালি চলে আসবে। হ্যাঁ, আপনার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। তাহলে এভাবে যদি আপনি করতে পারেন, নেক্সট ক্লাসে আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে আসেন আপনার মতো করে, আর জার্নি দ্যাট ইউ হ্যাভ এনজয়েড অর দ্যাট ইউ এনজয়েড, এটার উপর। এবং এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করেন যে আমি সাবজেক্ট বসাবো, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসাবো, আর সাথে আপনি যখন একটার সাথে আরেকটা সেন্টেন্স কানেক্ট করবেন, কোহারেন্স অ্যান্ড কোহেশন মেনটেন করতে হয়। যেমন এই যে ফর্চুনেটলি মাই সিট বিসাইড দ্য উইন্ডো, ওয়েন দ্য গার্ড ব্লিউ দ্য হুইজেল দ্য ট্রেন বিগ্যান টু মুভ। সো এই ধরনের কিছু লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার আপনারা করেন, করার চেষ্টা করেন, দেখবেন খুব সুন্দর প্রেজেন্টেশন দিতে পারবেন। এর জন্য আহামরি কঠিন কোনো ভোকাবুলারি লাগে না, আহামরি কোনো গ্রামার স্ট্রাকচার লাগে না। আমি কি বলছি, কিভাবে আপনারা ইংলিশে কথা বলবেন, একটা প্যাসেজ আপনি পড়েন, লাউডলি পড়েন, 2বার 3বার 4বার পড়েন, পড়ার পর নিজের মতো করে যখন আপনি প্রেজেন্টেশন দিবেন, একটা সাবজেক্ট নেন, একটা ভার্ব নেন, এবং আপনি মনে রাখবেন আপনি কথা বলছেন, আপনার অতীতের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, আপনি ভার্বের পাস্ট ফর্মগুলো ব্যবহার করেন, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসান, আপনার অ্যাক্টিভিটিস গুলোকে ডেসক্রাইব করেন, বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসবে। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। আমি যত ভালো টিচার হই, আপনি যত ভালো টিচারের কাছে যান, হাজারটা ক্লাস করে কোনো লাভ হবে না যদি না আপনার মুখ দিয়ে আপনি কথা বের করেন, আপনার ব্রেইন দিয়ে আপনি আইডিয়া জেনারেট করেন। বিকজ এটা কোনো সায়েন্স না বা ম্যাথ না, টিচার পড়ালো আমি মনোযোগ দিয়ে দেখছি, এটা কোনো রকেট সায়েন্স না। ইট উইল ডিপেন্ড অন প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ইউ অল নো দ্যাট practice makes a man perfect. So without practicing, without thinking, how can you be able to expert and fluent in English within very short time? You have to practice a lot. আপনি যত ইলিটারেট হন, যত অশিক্ষিত হন, আপনার যদি হবি অর্থাৎ শখ থাকে, ড্রিম অর্থাৎ স্বপ্ন থাকে যে আমি ইংলিশ শিখবো, আমি ইংলিশে কথা বলতে চাই, আর লাইক টু স্পিক ইংলিশ, আই উইল বি এবল টু স্পিক ইংলিশ, এই 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 চিন্তা, এই টেন্ডেন্সি যদি আপনার ভিতর থাকে, জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস বাই মেইনটেনিং কারেক্ট সিকোয়েন্স অ্যান্ড স্ট্র্যাটেজি, ইউ উইল বি এবল টু এক্সপার্ট উইদিন ভেরি শর্ট টাইম। এটা কঠিন না, আমরা পারি না কেন? কারো দোষ কারোরই না, দোষ আমাদের নিজেদের, আমরা প্র্যাকটিস করি না, প্র্যাকটিক্যাল ওয়েতে প্র্যাকটিস করি না, প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবি না। এই যে বিষয়গুলো বললাম, যেটা দেখালাম যে প্রেজেন্টেশন আপনি কিভাবে দিবেন, মানে আমি এই যে ওয়েটা, যে মেথড বা যে পদ্ধতিটা দেখালাম, যে একটা প্যাসেজ থাকবে, প্যাসেজের অ্যান্সারটা আপনি 2বার 3বার 4বার পড়বেন, তাহলে এই যে রিডিং, রাইটিং, স্পিকিং, ভোকাবুলারি ডেভেলপমেন্ট হবে। তারপর কোশ্চেনের এগেনস্টে নিজের মতো করে অ্যান্সার দিবেন, এই এই সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি লিখবেন। এই যেটা আমি দেখালাম, এইটা করলে সব থেকে বড় বেনিফিটের জায়গাটা কি জানেন? আমরা কথা বলতে গেলে আমাদের বিভিন্ন গ্রামেটিক্যাল মিস্টেক হয়ে যায়, এবং আমরা অলওয়েজ দেখবেন সেই ভয়টাতে থাকি, এই জায়গাটাতে আমাদের নার্ভাসনেসটা কাজ করে যে এই সেন্টেন্সটা বলছি, এটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, কনফিউশনে থাকি। এই ভুল হওয়ার চান্সটা 0%-এ চলে আসে যদি আপনি এইভাবে স্পিকিং প্র্যাকটিস করতে পারেন। কেউ কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? গ্রামেটিক্যাল মিস্টেক যেটা আমাদের হয়, এইটা আপনার হবে না এই আমি যে ওয়েটা দেখাচ্ছি, এই ওয়েতে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন। কেউ কি বোঝেন কি বললাম? কোনো কিছু বুঝতে পারলেন?
বলেন। এই জায়গাটা আপনাকে বুঝতে হবে, এই জায়গাটা আপনাকে নিতে হবে। এইটা নিতে পারলে আপনি ডেভেলপ করতে পারবেন। আপনারা নিজেরা কি একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন এই সেম টপিকের উপর আপনার এক্সপিরিয়েন্স থেকে? আমি এটার পিডিএফ পাঠিয়ে দিলে, রেকর্ড ক্লাস পাঠিয়ে দিলে সম্ভব? দেওয়া যায়? করা যায়? হ্যাঁ, ওকে। তাহলে প্রত্যেকে ট্রাই করবেন, প্রত্যেকে ট্রাই করবেন। একদিনে বোঝা যায় না। আপনি এই ধারাবাহিকতা মেনটেন করে 8 থেকে 10টা টপিকের উপর স্পিকিং করবেন, প্রেজেন্টেশন দিবেন, দেখবেন আপনি আপনার অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা বুঝতে পারবেন। উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ ইফ ইউ জাস্ট প্র্যাকটিস ইন দ্যাট ওয়ে। ওকে, সো নেক্সট পার্ট, আমরা এবার আসবো কনভারসেশনের কাছে। কনভারসেশনটা আমরা কিভাবে প্র্যাকটিস করব? দেখেন, এখানে একটা কনভারসেশন দেওয়া আছে, হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ। এটা ইংলিশে দেওয়া আছে, এটা বাংলায় দেওয়া আছে, মানে এই সেম কনভারসেশনের বাংলাটা এখানে দেওয়া আছে। দেখেন, আপনি যখন ইংলিশ একটা কনভারসেশন প্র্যাকটিস করছেন, এটা অনেক সহজ, আপনি সেন্টেন্স পড়ে তার অর্থ বুঝতে পারবেন। বাট বাংলা থেকে যখন ইংলিশে কোনো সেন্টেন্স আপনি লিখতে যাবেন বা বলতে যাবেন, তখন সেটা আপনার কাছে অনেক হার্ড বা কঠিন মনে হবে। আওয়ার মাদার টাং ইজ বাংলা, আমাদের মাতৃভাষা কি বাংলা। আপনি যখন ইংলিশে কোনো কিছু বলবেন প্রাইমারি লেভেলে, আপনার ব্রেইন আগে বাংলাটা চলে আসে, দেন সেটাকে কনভার্ট করে সাজিয়ে গুছিয়ে ইংলিশে লেখার বা বলার চেষ্টা করেন। তো বাংলা থেকে ইংলিশ করাটা কোয়াইট ডিফিকাল্ট, কারণ আমরা অনেকটা আক্ষরিক অর্থে এটা করে থাকি। হ্যাঁ, কিন্তু সব বাংলা ওয়ার্ডের যে ইংলিশ ওয়ার্ড আছে এরকম না, সব ইংলিশ ওয়ার্ডের যে বাংলা অর্থ আছে এরকমও না। এজন্য আক্ষরিক অনুবাদ করতে গেলে আমরা প্রবলেম ফেস করি। তো কিভাবে সেটা করা যায়? এখানে দুইটা কনভারসেশন, মানে বাংলাতে দেওয়া আছে সেম টপিকের উপর এবং ইংলিশে দেওয়া আছে। আমি দুটোই পড়বো, দুটোরই অর্থ বের করব, এবং আমরা এখান থেকে টাইমিংটা বোঝার চেষ্টা করব, ভার্বটাকে আইডেন্টিফাই করে। টেন্সটা আইডেন্টিফাই করতে হবে, অর্থটা বুঝতে হবে। সেন্টেন্স আমরা অনেকেই রিডিং পড়ি, রিড আউট করি, বাট অ্যাকচুয়াল অর্থটা কি, অ্যাকচুয়াল মিনিংটা কি, টাইমিংটা কি, এটা আমরা বুঝতে পারি না। তো আগে এটা আমরা বুঝি, তারপর আমি বলছি যে এই কনভারসেশন থেকে আপনি কিভাবে আপনার কাজটা করতে পারেন, কিভাবে আপনি ডেভেলপ করতে পারেন, সেটা আমি বলছি। তার আগে এখানে একটু আসি, আপনি দেখেন টপিকটা কি, হাউ টু ইমপ্রুভ ইংলিশ। দুজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে, রাজু এবং মিনা। তো রাজু বলছে, হ্যালো মিনা, ইউ অলওয়েজ obtain highest marks in English. What is the secret of your success? তুমি সর্বদা ইংরেজিতে সর্বোচ্চ নাম্বার অর্জন করো, তোমার এই সাফল্যের রহস্য কি? তাহলে এইগুলো কোন টেন্সে লেখা? প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই না? এর আগে আমরা যে প্রেজেন্টেশনটা দেখে আসলাম সেখানে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম ছিল, অতীতের এক্সপিরিয়েন্স আমাদের ডেসক্রাইব করতে হচ্ছিল। কিন্তু এখানে প্রেজেন্ট ফর্ম, ইউ অবটেইন। হ্যাঁ, সো প্রেজেন্ট ফর্ম। এরপর বলছে, নো সিক্রেট রাজু, আই অলওয়েজ প্র্যাকটিস ইংলিশ। তাহলে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি সর্বদা ইংরেজি প্র্যাকটিস করি। আই অলসো লাইক টু স্পিক ইংলিশ ওয়েন এভার আই হ্যাভ এ স্কোপ। আমি ইংরেজি বলতে পছন্দ করি যখন আমি সুযোগ পাই। ওয়েন এভার আই হ্যাভ স্কোপ, যখন আমার সুযোগ থাকে। তাহলে এগুলোও প্রেজেন্ট ইনডিফিনিট। রাজু বলছে, উড ইউ প্লিজ টেল মি হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ইংলিশ। দয়া করে আমাকে বলবেন কিভাবে আমি আমার ইংরেজির উন্নতি করতে পারি। মিনা বলছে, শিওর রাজু, ফর দিস ইউ হ্যাভ টু লার্ন সাম ওয়ার্ডস এভরি ডে টু মেক ইউর ভোকাবুলারি স্ট্রং। কি বলছে? ইউ হ্যাভ টু লার্ন, এটা হচ্ছে সেমি মডেল অক্সিলারি ভার্বের একটা সেন্টেন্স, অর্থাৎ তোমাকে শিখতে হবে নতুন শব্দ প্রতিদিন, এবং তোমার ভোকাবুলারি শক্তিশালী করার জন্য। ইউ শুড নোট ওয়ার্ডস অ্যান্ড নেসেসারি ফ্রেজেস ইন আ নোটবুক উইথ দেয়ার মিনিং। তোমাকে নোট করতে হবে শব্দ এবং গুরুত্বপূর্ণ শব্দ গুচ্ছ একটা নোট বইতে, তাদের অর্থ সহ। তাহলে এটা হচ্ছে মডেলের সেন্টেন্স। এরপর কি বলছে, হোয়াট এলস, আর কি? বলছে, ইউ শুড রিড ইংলিশ নিউজ পেপার and listen to TV news in English daily and note the difficult words, terms, phrases, and sentences in the notebook. So should read, তোমার উচিত পড়া, কি পড়া উচিত? ইংলিশ নিউজ পেপার, এবং শোনা উচিত টিভি নিউজ। তাহলে এগুলো হচ্ছে মডেলের সেন্টেন্স। আমাকে বুঝতে হবে এই কনভারসেশনটাতে মানে ব্যাকগ্রাউন্ডটা কি, টাইমিংটা কেমন, প্রেজেন্ট ইনডিফিনিট এবং মডেলের ব্যবহারটা এখানে বেশি। তাহলে আপনাকে সেভাবে প্র্যাকটিস করতে হবে। রাজু বলছে, ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট, ক্যারি অন প্লিজ। মিনা বলছে, whenever you have the opportunity, যখন তোমার সুযোগ থাকবে, you should speak in English with your friends, family members or others. তোমার ইংরেজি বলা উচিত পরিবার, বন্ধু এবং অন্যদের সাথে। You should also practice freehand writing every day on different familiar or common topics of our daily life.
কি বলছে, তোমার আরো প্র্যাকটিস করা উচিত ফ্রি হ্যান্ড রাইটিং প্রতিদিন বিভিন্ন পরিচিত টপিকের উপর দৈনন্দিন জীবন। বলছে এনি আদার সাজেশন, হ্যাঁ অন্য কোনো পরামর্শ? বলছে নাও ডেজ অ্যাজ লার্নিং এইড সিডি অ্যান্ড ভিডিও টিউটোরিয়ালস আর অলসো অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। শিক্ষা সহায়ক হিসাবে, লার্নিং এইড মানে কি, শিক্ষা সহায়ক হিসাবে সিডি এবং ভিডিও টিউটোরিয়াল বাজারে পাওয়া যায়। আর ফাউন্ড বলতে পারেন, অ্যাভেলেবল না বলে। এবার বলছে ইউ ক্যান ট্রাই দেম ইফ ইউ উইশ, তুমি যদি চাও তুমি সেগুলো চেষ্টা করে দেখতে পারো। এরপর কি বলছে, অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ পেশেন্স, এটা মরালের সেন্টেন্স, তোমাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে। ইন দিস ওয়ে ইউ উইল ইমপ্রুভ ইউর skill in English day by day. Okay, Mina, I think your suggestion will be a great use to me to have command over English. Thank you so much. You are always welcome. So এই যে একটা প্রেজেন্টেশন আপনারা, কনভারসেশন আপনারা এখানে দেখলেন, এই কনভারসেশনটাতে বাক্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিট এবং মডালের। ঠিক এই সেম কনভারসেশনটাকে এখন যদি আমি বাংলা থেকে ইংলিশ করি, দেখেন তো আমরা পারি কিনা বা আপনি বোঝেন কিনা। এই মাত্রই কিন্তু ইংলিশ থেকে করলাম, তারপরেও আমি যদি এখন আপনাকে এটা করতে দেই, আপনি বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করবেন, কারণ বাংলা থেকে ইংলিশটা কোয়াইট ডিফিকাল্ট। আপনি দেখেন, দেখলে বুঝতে পারবেন। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, একটু ভাবার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন অ্যাটলিস্ট। বলছে হ্যালো মিনা, তুমি সর্বদা ইংরেজিতে সর্বোচ্চ নাম্বার অর্জন করো, তাহলে এটার ইংলিশ কি বলতে পারি আমরা? ইউ অলওয়েজ অবটেইন হাইয়েস্ট মার্ক ইন ইংলিশ। অবটেইনের পরিবর্তে আমরা কোন ওয়ার্ড ব্যবহার করতে পারি? আপনি একটা সিনোনিম বলেন তো। আমরা বলতে পারি ইউ অলওয়েজ অ্যাচিভ হাইয়েস্ট মার্ক, ইউ অলওয়েজ গ্যাদার হাইয়েস্ট মার্ক, ইউ অলওয়েজ অ্যাকিউর, অ্যাচিভড, গ্যাদার হাইয়েস্ট মার্ক ইন ইংলিশ। তোমার এই সাফল্যের রহস্য কি? তাহলে কি হবে? হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস? বলছে কোনো রহস্য নেই রাজু, দ্যার ইজ নো সিক্রেট রাজু, আই অলওয়েজ প্র্যাকটিস ইংলিশ। আমি সবসময় ইংরেজি অনুশীলন করি। তাহলে ইংলিশ কি এটার? আই অলওয়েজ প্র্যাকটিস ইংলিশ। এবার কি বলছে দেখেন, আমার যখনই সুযোগ পাই তখনই আমি ইংরেজি বলতে পছন্দ করি। তাহলে এটা আপনি বলতে পারেন হোয়েনেভার, মানে এটা ওইখানে বইটা কেমন ছিল জানেন, মানে এর আগে যেটা আমরা পড়ে আসছি ওইটাতে এরকম ছিল যে আই লাইক টু স্পিক ইংলিশ হোয়েনেভার আই হ্যাভ স্কোপ, এরকম ছিল। কি ছিল বলেন, কি বলছি? আই লাইক টু স্পিক ইংলিশ হোয়েনেভার আই হ্যাভ স্কোপ। বাট আমরা কিন্তু এটাকে আরেকটু প্রাফেস করে আরো সুন্দরভাবে বলতে পারি, when I get opportunity, when অথবা whenever যখনই, I get opportunity আমি সুযোগ পাই, I get chance আমি সুযোগ পাই, I like to speak English। তুমি কি আমাকে বলবে আমি কিভাবে ইংরেজির উন্নতি করতে পারি? ক্যান ইউ প্লিজ টেল মি হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ইংলিশ? বলছে শিওর রাজু, এর জন্য তোমার শব্দ ভান্ডার শক্তিশালী করতে তোমাকে প্রতিদিন কিছু শব্দ শিখতে হবে। তো এটা কিসের? সেমি মডেলের। মানে কি, আমরা কি বলতে পারি এখানে, যে ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু লার্ন সাম নিউ ওয়ার্ডস এভরি ডে টু মেক ইউর vocabulary strong. You have to learn some new words every day to make your vocabulary strong. আমি আমার মতো করে বলবো, সমস্যা কি? এরপর দেখেন আরো কি বলছে, তোমার শব্দ এবং প্রয়োজনীয় বাক্যাংশগুলোকে একটি নোট বইতে তার অর্থ সহ নোট করা উচিত। তাহলে এখানে উচিত, এটা শুডের ব্যবহার। ইউ শুড নোট, ইউ শুড নোট ওয়ার্ডস অ্যান্ড নেসেসারি ফ্রেজেস ইন আ নোটবুক উইথ দ্যার মিনিং। রাজু বলছে আর কি? হোয়াট এলস? আর কি ইংরেজি কি ছিল? হোয়াট এলস। মিনা কি বলছে? তোমার ইংরেজি খবরের কাগজ পড়তে হবে এবং ইংরেজিতে প্রতিদিন সংবাদ শুনতে হবে। আগে এতটুকু করি যে ইউ হ্যাভ টু রিড ইংলিশ নিউজ পেপার অ্যাজ ওয়েল অ্যাজ লিসেন টু ইংলিশ টিভি নিউজ অ্যান্ড, এবং নোট বইতে কঠিন শব্দ, পদ, বাক্যাংশ এবং বাক্যগুলো নোট করতে হবে। ইউ হ্যাভ টু টেক নোট ইন দ্য নোটবুক অফ হার্ড ওয়ার্ডস, ফ্রেজ, ক্লজ অ্যান্ড সেন্টেন্সেস। রাজু বলছে হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, দয়া করে আরো বলুন, ভেরি ইম্পর্টেন্ট, ক্যারি অন প্লিজ। মিনা বলছে যখনই তোমার সুযোগ হবে, whenever you get opportunity or whenever you have time, try to speak English, or you should speak English with your friends, family members and others. You should speak English whenever you have a scope, or whenever you get opportunity, you should speak English with your friends, family members and others. আমাদের প্রতিদিনের জীবনের বিভিন্ন পরিচিত বা সাধারণ বিষয়ের উপরও তোমার লেখা অনুশীলন করা উচিত। You should practice freehand writing on our daily lives and familiar topics.
আর কোনো পরামর্শ আছে কি? ইজ দেয়ার এনি সাজেশন? আজকাল শেখার সহায়ক হিসাবে সিডি এবং ভিডিও টিউটোরিয়াল গুলো বাজারে পাওয়া যায়। নাও ডেইজ অ্যাজ আ লার্নিং এইড, শেখার সহায়ক ইংরেজি কি? অ্যাজ আ লার্নিং এইড, সিডি অ্যান্ড ভিডিও টিউটোরিয়ালস আর অলসো ফাউন্ড অর ইউ ক্যান সে অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। তুমি যদি চাও, ইফ ইউ ওয়ান্ট, তবে এগুলো চেষ্টা করে দেখতে পারো। ইউ ক্যান ট্রাই দেম, ইউ ক্যান ট্রাই দেম। এবং তোমাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে। ইউ মাস্ট কিপ পেশেন্স। এভাবে তুমি দিন দিন ইংরেজিতে দক্ষতা উন্নত করবে। ইন দিস ওয়ে ইউ ক্যান improve your English skill. Okay, I think your suggestion will be very helpful or effective to command over English. Thank you so much. You're welcome. So এই যে বাংলা থেকে ইংলিশটা করলাম, এটা আপনারা করতে যান, আমি এখনই দেখাচ্ছি। আপনার কাছে অনেক সহজ মনে হচ্ছে যে এ তো বুঝি পারি, বাট নিজে একবার করতে যান, জাস্ট বাংলাটা দেখে ইংলিশে আপনি প্রবলেম ফেস করবেন, আপনার বিভিন্ন জায়গায় সমস্যাটা আসবে। তো আপনাকে এইটাই করতে হবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি আছে, অর্থাৎ এই যে কনভারসেশনটা আমরা করলাম, এইগুলো সবই কিন্তু আমার লেখা বইটাতে আছে। আমার বইটাতে অনেক কনভারসেশন আছে। যারা আমার লেখা বইটা নিয়েছেন, এই দেখেন, এই যে এই বইটাতে কনভারসেশনের যে পার্টটা, আমি যদি আপনাকে সূচিপত্রটা একটু দেখাই, কারণ বইয়ের ভিতরে দেখাতে গেলে তো অনেক সময় চলে যাবে। আহ এইখানে জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার, চ্যাপ্টার 37-এ ইংলিশ টু বাংলা কনভারসেশন এন্ড 100+ ইংলিশ টু ইংলিশ কনভারসেশন আছে। 290 থেকে 324 পেজ নিয়ে সবই এই কনভারসেশন। তো যাই হোক, এই কনভারসেশনটাও এখানে আছে। বাট এখানে আপনার কাজটা কি এখন বলতে পারেন? আপনি কিভাবে এই কনভারসেশন থেকে ইংলিশের ডেভেলপমেন্টটা করবেন? ক্যান ইউ ইমাজিন দ্যাট? প্রত্যেকে একটু বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। দেখেন এখানে আমি আমার স্টুডেন্টদেরকে কিভাবে এই জায়গাটা প্র্যাকটিস করাই, বা কিভাবে আপনি ইংলিশটাকে এখান থেকে ডেভেলপ করবেন। আপনার কাজটা কি জানেন? একটু বোঝার চেষ্টা করেন। এখানে ক্যারেক্টার কয়টা? দুইটা। কে? রাজু এবং মিনা। এখন দুজনের ভিতর যে কনভারসেশন, এখানে রাজু কি করছে? রাজু অলওয়েজ কোশ্চেন করছে। রাজুর কোশ্চেনের মেইন পয়েন্টটা কি? যে হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ। আমার কোশ্চেন কিন্তু এইটাই, হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ইংলিশ। আর মিনা তার সবগুলো অ্যান্সার ডেসক্রাইব করে যাচ্ছে। তাহলে এখানে আপনার যে কাজটা থাকবে, আপনার যে টাস্কটা থাকবে, আমি আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিব, সেটা হচ্ছে হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ। এই কোশ্চেনের এগেইনস্টে আপনি অ্যাটলিস্ট 7টি সেন্টেন্স আমার সামনে প্রেজেন্ট করবেন। আমাকে বলবেন 7টি বাক্য কিভাবে ইংরেজি অনুশীলন উন্নতি করা যায় এটার উপর। আপনি কি বলতে পারবেন? আপনি কি বলতে পারবেন 7টি বাক্য? এই কনভারসেশনটা 2বার 3বার 4বার পড়েন। পড়ার পর আপনি কি দেখলেন? সেখানে টেন্স গুলো কি কি আছে, প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার আছে এবং মডালের ব্যবহার আছে। সেগুলো দেখার পর কিভাবে আপনারা এই যে কোশ্চেনটার অ্যান্সার করবেন, হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, এটার উপর 7টি অ্যান্সার আপনি আমাকে প্রদান করেন। ফর এক্সাম্পল, ইউ আর মিনা, জাস্ট ট্রাই টু গিভ 7 সেন্টেন্সেস ইন ফ্রন্ট অফ মি অফ দিস টপিক। সো কিভাবে আপনি এটা করতে পারেন? আমি যদি আপনাকে বলি যে হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, আমি কি বলবো? 1 নম্বর কথা, যে ফার্স্টলি ইউ শুড প্র্যাকটিস আ লট টু ইমপ্রুভ ইন ইংলিশ। বলেন, আমি কি বললাম? ইউ শুড প্র্যাকটিস আ লট টু ইমপ্রুভ ইন ইংলিশ। এবার আমি ওইখানে যা যা পড়ছিলাম, ওইগুলো থেকে আমার ব্রেইনে যে আইডিয়া গুলো এখন ইনস্ট্যান্টলি আছে, আমি সেগুলো বলবো। যেমন, to improve or to develop English language, first of all, you should speak with your friends, family members, and others whenever you have a scope or whenever you get opportunity. After that, after that, you should note necessary words, phrases, and sentences in a notebook every single day, or I can say daily. As well as to improve your English skill, you have to learn some new words every day to make your vocabulary strong. Then
I can also suggest you that you should read English newspaper and listen to English TV news to develop or to improve in English. Then nowadays, different kinds of CD and video tutorials are also available in the market. If you want, you can try them to improve your English. In this way, I can say you can improve your English skill gradually. এই যে কথাগুলো আমি বললাম, আমার ব্রেনে ওই কনভারসেশনটা পড়ে যেগুলো ব্রেনে আছে আমি সেগুলোই বললাম। একবার ভাবেন তো আপনি এখান থেকে 7টি সেন্টেন্স করতে পারবেন কিনা। আমি আপনাকে এই চ্যালেঞ্জটা দিলাম। জাস্ট ট্রাই টু মেক 7 সেন্টেন্সেস এগেইনস্ট দিস কোশ্চেন। ভেবে দেখেন আপনি পারবেন, কারণ এখানে তো জাস্ট মডাল ভার্ব ইউ শুড, ইউ ক্যান, ইউ মাস্ট, ইউ হ্যাভ টু, অথবা জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম, আই লাইক টু স্পিক ইংলিশ হোয়েন এভার আই হ্যাভ স্পোক। সো এইটা যদি ব্রেনে রাখতে পারেন আপনি বলতে পারবেন, কঠিন না। একবার প্র্যাকটিস করে দেখবেন। এইভাবে যদি আপনি অ্যাটলিস্ট 10টা কনভারসেশন প্র্যাকটিস করেন, আপনি কখন নিজের থেকে ইংরেজিতে কথা বলা শুরু করছেন আপনি সেটা বুঝতে পারবেন না, নিজেও সেটা ইমাজিন করতে পারবেন না। আপনারা অবশ্যই পারবেন। কেন পারবেন না আমি এই ইনস্ট্যান্টলি বলছি। আবারও বলি, 7টা সেন্টেন্স আমার হচ্ছে কিনা আপনি মিলাই দেখেন। আমি বলছি যে ইউ শুড স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড আদার্স whenever you have a scope or whenever you get opportunity। এই হচ্ছে আমার একটা সেন্টেন্স। এরপর আমি বললাম টু ইমপ্রুভ ইন ইংলিশ ইউ শুড লার্ন সাম নিউ ওয়ার্ডস এভরি সিঙ্গেল ডে টু মেক ইউর ভোকাবুলারি স্ট্রং। দুটো সেন্টেন্স আমি বললাম। ইউ শুড টেক নোট necessary words, phrases, and sentences in a notebook with their meaning to develop your English skill। 3টা সেন্টেন্স আমি বললাম। You should read English newspaper and listen to TV news to develop your English skill। 4টা সেন্টেন্স আমি বললাম। এরপর আমি আরো বলতে পারি যে nowadays as a learning aid, CD and video tutorials are also available in the market. If you want, you can try them। 5টা সেন্টেন্স আমি বললাম। 5টার বেশি হয়ে গেছে যদিও, কারণ আমি এখানে ক্লজের ব্যবহার করছি, তো আমি ধরে নিলাম 5টা সেন্টেন্স আমি বললাম। আরো কি বলতে পারি? You should practice freehand writing on different familiar topics as well as daily life every day। 6টা সেন্টেন্স আমি বললাম। আমার কথা বোঝার চেষ্টা করেন, কেন আপনি পারবেন না। In this way you have to learn some grammatical structure as well as most common or effective rules that are used in every single day for communication as well as writing। Just if you try them, you can also be able to develop or improve your English skill। Also, nowadays or in this present world, different kinds of English learning tutorial are found in YouTube as well as particular Facebook pages। If you have any interest, you can also watch them। In this way, you can improve your English skill। So নিজের ইচ্ছা মতো বলা যায় চাইলে। তো আপনি এইভাবে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা যতগুলো পারেন আপনি বলতে পারবেন। বাট আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিলাম যে আপনি এটার উপর 7টি সেন্টেন্স বলেন। কিভাবে বলবেন? এই দুইটা, এই বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, 2বার আপনি এটা 2বার না 4বার আপনি পড়েন। পড়ার পর এটাকে ঢেকে রাখেন, রেখে এই কোশ্চেনের অ্যান্সার আপনি একটা খাতায় স্ক্রিপ্ট আকারে লেখেন, দেখেন আপনি পারেন কিনা। এভাবে রাইটিং এর ডেভেলপমেন্ট হয়, টেন্সের ফাংশন ক্লিয়ার হয়ে যায়, স্পিকিং এর ডেভেলপমেন্ট হয়। কেউ কি আমার কথা বুঝতে পারছেন? আমি কি বললাম যে আপনার টাস্কটা কি হবে কনভারসেশনটা প্র্যাকটিস করার পর? আপনার কাজটা কি, আপনাকে কি করতে হবে? বোঝা গেল? কেউ কিছু বুঝতে পারছেন? বলেন, অ্যান্সার স্যার বলেন। যদি এইভাবে আপনি করেন, এইভাবে আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিক্যাল ওয়েতে এগোন, তাহলে সত্যিকার অর্থে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। বিশ্বাস করেন পারবেন, আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না।
আপনি কোথাও বাধা হয়ে থাকবেন না। কিন্তু এই ছোট ছোট রুলস আর স্ট্রাকচার পড়ে এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন, এইভাবে কখনো ভাষার ডেভেলপমেন্ট আসে না। দেখেন, আমার এখানে আমি আপনাদের একটা বিষয় দেখাই। আহ মানে মানুষ এগুলো বেশি খায়, বেশি পছন্দ করে, বাট এগুলো দিয়ে ঘোড়ার ডিম ছাড়া কিছু হয় না। হ্যাঁ, কিন্তু আমার তো ওই সবাইকে দেখানোর জন্য আমাকেও রাখতে হয়, বাট আমি এগুলো এভাবে পড়াই না। তো দেখেন এখানে আমার দেওয়া আছে 120 স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার। যেমন অ্যাজ ওয়েল এর ব্যবহার, অ্যাজ ওয়েল এর বাংলা অর্থ কি, সেই সাথে এটাও বা ওটাও। এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন প্লাস অ্যাজ ওয়েল এস প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন। যেমন মেয়েটি সুন্দরী সেই সাথে বুদ্ধিমতীও, দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। এই যে আমি একটা সেন্টেন্স দিলাম, এবার বাকিগুলো আপনারা করেন। আমি যদি এইগুলো আপনাদের এখন পড়াই, আপনারা অনেকেই খুব এনজয় করবেন। এরকম কতজন করবেন, এগুলো ট্রান্সলেট করবেন, কমেন্টে দিবেন, এটা ওটা। বাট এগুলো থেকে, এই ছোট ছোট রুলস থেকে কখনো ভাষার ডেভেলপমেন্ট হয় না। সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখকও। হি ইজ এ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। এরকম একটা সেন্টেন্স আমি দিলাম, বাকিগুলো আপনাদের করতে বললাম। এগুলো সবাই করে, তাই না? এই যে স্পোকেন ইংলিশ, হাউ অ্যাবাউট, স্পোকেন ইংলিশ রুল, ফিল লাইক, ফিল লাইক এর ব্যবহার, এগুলো অনেকে খুব এনজয় করে, ভাবে কত সুন্দর স্পোকেন শিখছি। বাট বিশ্বাস করেন, এই আমি এখন যেটা দেখালাম এই মাত্র, কনভারসেশন আর স্পিকিং এর যেটা প্রেজেন্টেশন, যেটা এইভাবে করলে ল্যাঙ্গুয়েজটাকে ধরে রাখা যায়, নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে পরিণত করা যায়, নেক্সট জেনারেশনকে শেখানো যায়, ল্যাঙ্গুয়েজের অরিজিন থেকে শেখা যায়। বাট এই ছোট ছোট রুলস আর স্ট্রাকচার শিখে ওই ফ্রিজ হয়ে যেতে হয়। কখনো নিজের মতো করে ইংলিশে স্পিকিং করা যায় না, কথা বলা যায় না। তারপরে আমি কি করছি জানেন? এখানে 120টা এরকম মোস্ট ইফেক্টিভ কমন রুলস দেওয়া আছে, যেগুলো আপনি যদি পারেন প্র্যাকটিস করতে, এটা শিওর আপনি ডেভেলপমেন্ট পাবেন। কেন পাবেন না? কিন্তু এইটাকে আমি আবার কিভাবে মডিফাই করছি জানেন? এই যে আপনারা যেগুলো দেখছেন না, প্রত্যেকটা রুলস, 120 রুলসকে মানে প্র্যাকটিক্যাল ওয়েতে পড়ানোর জন্য, আমার স্টুডেন্টকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমি যেটা করেছি, আপনারা যদি একটু দেখেন আপনি বুঝতে পারবেন। এটা আপনি এরকম কোথাও দেখবেন না। দেখেন আমি কি করছি এটা বোঝানোর জন্য। এই যে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই দেখেন, মোস্ট 120 মোস্ট ইফেক্টিভ স্পোকেন রুলস প্র্যাকটিস উইথ প্র্যাকটিক্যাল কনভারসেশন। মানে ওই যে আপনি এইমাত্র যেটা দেখলেন যে অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার, এবং অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে এখানে প্রথমে আমি সেন্টেন্স লিখেছি। বোঝার চেষ্টা করেন, এটা অনেক বড় তো, আসতে একটু লেট হচ্ছে। প্রথমে এইভাবে সেন্টেন্স গুলো তৈরি করা, এইবার এইখান থেকে এই সেন্টেন্সটাকে আমি আবার কনভারসেশনে পরিণত করেছি। দেখেন ওই ওই একটা রুলস কে, যেমন ডু ইউ নো দ্য নিউ ম্যানেজার, হি ইজ অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ হার্ড ওয়ার্কিং। হ্যাঁ, করিম বলছে ইয়েস, আই হার্ড হি স্পিক্স ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেঞ্চ। রহিম বলছে মাই ব্রাদার ইজ আ ডক্টর অ্যাজ ওয়েল অ্যাজ আ রাইটার, হি অলসো নোজ হিম। করিম বলছে উই নিড টাইম অ্যাজ ওয়েল অ্যাজ মানি ফর আওয়ার নিউ প্রজেক্ট। তো যাই হোক, এই মানে এইগুলো দিয়ে আমি আবার কনভারসেশন করেছি, যাতে করে এই রুলস গুলো শুধু প্র্যাকটিস, মানে এটা প্লাস এটা প্লাস এটা, এতটুকু প্র্যাকটিসের ভিতর সীমাবদ্ধ না থাকে। এই কনভারসেশন করার পরে আমি আবার 7টি করে সেন্টেন্স আপনাকে এক্সারসাইজ করার জন্য দিয়েছি। প্রতিটা স্ট্রাকচার এরকম আছে, মানে প্রথমে সেন্টেন্স এভাবে তৈরি করে দেওয়া, তারপর কনভারসেশন করা, তারপর আবার 7টি করে সেন্টেন্স দেওয়া। আবার এইভাবে দেখেন, ফিল লাইক, ইচ্ছা করা, আই ফিল লাইক সিঙ্গিং আ সং নাও, আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউট টুডে, ডু ইউ ফিল লাইক ওয়াচিং টিভি। এবার এইটা দিয়ে কনভারসেশন করা, যে আই ফিল লাইক ড্রিঙ্কিং সাম কোল্ড কফি। আনিক বলছে, সারা বলছে আই ডোন্ট ফিল লাইক মেকিং কফি রাইট নাও। আনিক বলছে ডু ইউ ফিল লাইক ওয়াচিং আ হরর মুভি। সারা বলছে নো, আই ফিল লাইক রিডিং এ স্টোরি বুক। বাংলা দেওয়া আছে, যারা একদম দুর্বল সবাই পারবেন। আনিক বলছে ইটস রেইনিং আউটসাইড, আই ফিল লাইক ওয়াকিং ইন দ্য রেইন। ডাজেন্ট মাদার ফিল লাইক স্কল্ডিং ইউ ইফ ইউ গেট ওয়েট। বলছে যে তুমি ভিজলে মায়ের কি তোমার বকতে ইচ্ছা করবে না? স্কল্ডিং মানে বকা, ঝগড়া করা, ওয়েট মানে ভেজা। মেবি, বাট আই রিয়েলি ফিল লাইক ট্রাভেলিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এইভাবে এরপর আবার এখানে 7টি করে সেন্টেন্স দেওয়া, প্রত্যেকটা স্ট্রাকচার এইটা করা। তাহলে এইভাবে আমি যেটাই করাই না কেন, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে সেটার প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা দেখাই। প্র্যাকটিক্যালি যদি প্র্যাকটিস করতে না পারেন, ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিক্যালি যদি আপনি ডেভেলপ করতে না পারেন, কখনোই অ্যাকচুয়াল ইমপ্রুভমেন্ট আসবে না। তো যাই হোক, আমি একটা বিষয় দেখালাম স্পিকিং, আরেকটা বিষয় দেখালাম
কনভারসেশন, এগুলো তো আমি দেখাই চলে গেলাম, কোনো লাভ হয় না। যদি আপনি নিজে না কথা বলেন, আপনার মুখ দিয়ে যদি কথা বের না করেন, আপনার ব্রেন দিয়ে যদি আইডিয়া জেনারেট না করেন, এইটা আমার ওই পেইড কোর্সে স্টুডেন্টরা পেয়ে থাকে। পেইড কোর্সে এই ক্লাসগুলো 1 মাস বা 1.5 মাস পরে গিয়ে নেওয়া হয়, শুরুতে না। কারণ এগুলো স্পিকিং এর ক্লাস, বেসিক গ্রামার, রুলস রেগুলেশন, এই ফাংশন গুলো শেখানোর পরে এই ক্লাসগুলো তখন আমি নিয়ে থাকি। ঠিক আছে? তো যারা পেইড কোর্সে আসছেন বা ভর্তি হয়েছেন, তারা কিন্তু এগুলো এখনই পাওয়ার জন্য উতালা হবে না, একটু ধৈর্য রাখতে হবে। কারণ আপনাদের আমি একটা টাইম দিয়েছি যে উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এটা আমার 3 মাসের কোর্স, তো সেই সময়টা আমাকে আপনার দিতে হবে। আচ্ছা, যাই হোক, এরপর আমি আপনাদের একটু রাইটিং এর পার্ট নিয়ে কথা বলবো। রাইটিংটা একটু দেখাবো। দেখেন, ইংলিশে রাইটিং এর সাথে গ্রামারটা অতপ্রতভাবে জড়িত। জাস্ট ওয়েট আ মিনিট। ইংলিশে রাইটিং এর সাথে গ্রামারটা অতপ্রতভাবে জড়িত। গ্রামেটিক্যাল প্রত্যেকটা আইটেম দিয়ে কিভাবে আমরা রাইটিং সলভ করতে পারি সেটাও আমি এখানে দেখিয়েছি। দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। এখানে বলছে যে লেকচার 1 চ্যাপ্টার 1 একদম শুরু থেকেই দেখাচ্ছি। হ্যাঁ, ইন্ট্রোডাকশন টু ফ্রি হ্যান্ড রাইটিং। আমার এখানে ফ্রি হ্যান্ড রাইটিং এর এটা কত পেজের পিডিএফ আমি একটু দেখে, ও এটা তো আলাদা করা। আচ্ছা, যাই হোক, তো দেখেন একটু বোঝার চেষ্টা করেন। কি বলছে এখানে? বলছে যে ফ্রি হ্যান্ড রাইটিং হলো কোনো রচনা, প্যারাগ্রাফ বা প্রবন্ধ মুখস্থ না করে সম্পূর্ণ নিজের চিন্তা ভাবনা ও ধারণা থেকে স্বতঃস্ফূর্তভাবে ইংরেজিতে লেখার ক্ষমতা। সহজ কথায় যে কোনো বিষয়বস্তুর উপর নিজের মতো করে বানিয়ে নির্ভুল ইংরেজিতে বাক্য তৈরি করাই হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। এই ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে গেলে আমাদের যে বিষয়গুলো সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে, যেমন বেসিক গ্রামার। কি বলছে দেখেন, বড় বড় গ্রামার রুলস মুখস্থ করার দরকার নেই, তবে বাক্য গঠনের মূল ভিত্তিগুলো একদম পরিষ্কার থাকতে হবে। যেমন সেন্টেন্সের স্ট্রাকচার, একটা সেন্টেন্সের পার্টিকুলার স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। টেন্সের ব্যবহার জানতে হবে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। টাইমের ব্যবহার করতে হবে, প্রেপোজিশন বা কনজাংশনের ব্যবহার করতে হবে, যেমন বড় বড় বাক্য তৈরিতে বা শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করতে এগুলো খুবই দরকার। অ্যান্ড, অর, বাট, বিকজ, ইন, অন, অ্যাট, এগুলো। এরপর ভোকাবুলারি ডেভেলপ করতে হবে। এখানে বলছে 5W1H টেকনিক ব্যবহার করা। আমি আপনাদের একটা ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে WH ওয়ার্ড দিয়ে ভার্বকে কোশ্চেন করে করে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। এগুলো হচ্ছে সেগুলো। তো এরপর দেখেন, একটা কথা বারবার বলছে, এই কথাটা আমিও বোঝানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি, অনেকে এটা বুঝতে চায় না। সেটা হচ্ছে বাংলায় ভেবে আক্ষরিক অনুবাদ না করা, জাস্ট থিঙ্ক ইন ইংলিশ। অর্থাৎ বিষয়টা কি, আমরা অনেক সময় মনে মনে বাংলায় একটা বড় বা জটিল বাক্য সাজাই, তারপর শব্দ ধরে ধরে সেটার ইংরেজি করার চেষ্টা করি, এতে বাক্যের গঠন ভুল হয়। চেষ্টা করুন সহজ ইংরেজিতে চিন্তা করার, সরাসরি সহজ ইংরেজিতে। অর্থাৎ মানে এখানে যে বিষয় সেটি হচ্ছে কি, যে বাংলায় যেটা লেখা আছে ঠিক তারই যে ইংরেজি করতে হবে বিষয়টা এরকম না। আপনার মতো করে আপনি এটা করার চেষ্টা করতে পারেন। সেটা কিভাবে আমি দেখাবো। আচ্ছা, যাই হোক, এরপর ফ্রি হ্যান্ড রাইটিং এ গ্রামার কিভাবে কাজ করে, যেমন সেন্টেন্স স্ট্রাকচার, টেন্সের ব্যবহার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যবহার, প্রেপোজিশনের ব্যবহার, কনজাংশনের ব্যবহার, অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্বের ব্যবহার, এই গ্রামার গুলো কিভাবে কাজ করে আমরা যদি একটা মেইন ক্লাসের ভিতরে আসি তাহলে বুঝতে পারবো। জাস্ট এই জায়গাটাতে একটু মনোযোগ দেন। যেমন দেখেন বলছে, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এ বি, ডু এবং হ্যাভ ভার্বের ব্যবহার। দেখেন, বি ভার্ব কিন্তু বা ডু ভার্ব বা হ্যাভ ভার্ব, এই ভার্ব গুলো হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন বলা যেতে পারে। আপনি যে কোনো সেন্টেন্স লিখতে গেলে বা বলতে গেলে মোটামুটি ভাবে এই ভার্ব গুলোর ব্যবহার আপনারা পাবেন। তো রাইটিং এ কিভাবে হয় দেখেন, বলছে ফ্রি হ্যান্ড রাইটিং এ বি, ডু এবং হ্যাভ ভার্বের ব্যবহার সবচেয়ে বেশি। মজার ব্যাপার হলো এই তিনটি ভার্ব ইংরেজিতে দ্বৈত ভূমিকায় কাজ করে। মানে কি, এরা কখনো মেইন ভার্ব হিসাবে বসে, আবার কখনো সাহায্যকারী ভার্ব হিসাবে বসে। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বোঝা। মানে মেইন ভার্ব হিসাবে বসলে এই ভার্বগুলো একটা অর্থ দেয়, অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে বসলে এই ভার্বগুলো কিন্তু কোনো অর্থ দেয় না। বি এর ব্যবহার দেখেন, বি এর অর্থ হচ্ছে হওয়া বা থাকা, দুইটা অর্থ। কি বললাম বলেন তো? হওয়া বা থাকা। ফ্রি হ্যান্ড রাইটিং এটি মূলত অবস্থা, পরিচয় বা চলমান কাজ বোঝাতে ব্যবহৃত হয়। মানে বি ভার্বের কয়েকটা ফর্ম আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বিন, বিং। এই যে ফর্মগুলো দেখছেন, এই ফর্মগুলো কখনো কখনো মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে,
আবারও বলছি, কখনো কখনো মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, কখনো কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এই ভার্বগুলোর বাংলা অর্থ হচ্ছে হওয়া বা থাকা। আর যখন অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়, তখন এদের কোনো অর্থ ওইভাবে আসে না। যেমন দেখেন কি বলছে, মূল ভার্ব হিসেবে ব্যবহার, যেমন পরিচয় দেওয়া অর্থে আই এম আ স্টুডেন্ট, অবস্থা বোঝাতে দ্য ওয়েদার ইজ ভেরি হট টুডে, অবস্থান বোঝাতে দে ওয়ার ইন ঢাকা ইয়েস্টারডে। এই যে আই অ্যাম আ স্টুডেন্ট, দ্য ওয়েদার ইজ ভেরি হট, আর দে ওয়ার ইন ঢাকা, এগুলো কিন্তু সবই হচ্ছে প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স, নট কন্টিনিউয়াস। এই অ্যাম ইজ বা ওয়ার এখানে কিন্তু মেইন ভার্ব হিসাবে বসছে, ঠিক আছে? হওয়া বা থাকা বোঝায়। অর্থাৎ আমি হই একজন ছাত্র, আকাশটা হচ্ছে খুবই গরম, আবহাওয়াটা আজ খুব গরম, তারা ঢাকাতে ছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যখন হেল্পিং ভার্ব হিসাবে বসে, আই এম রাইটিং অ্যান আর্টিকেল, হি ওয়াজ রিডিং আ বুক, তখন ওই রাইট বা রিড, এই যে মানে লেখা বা পড়া, এই ওয়ার্ডগুলো মূলত অর্থ দেয়। অ্যাম ইজ আর জাস্ট ফাংশন, তাই বসাতে হয়। এছাড়াও বি ভার্বের ব্যবহার প্যাসিভ ভয়েসে কিন্তু হয়ে থাকে। প্যাসিভ ভয়েস যেমন দেখেন এইখানে দুইটা বাক্য আছে, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ইংরেজি বলা হয়, দ্য ব্রিজ ওয়াজ বিল্ট ইন 2020। দেখছেন, এই যে ইজ প্লাস ভি থ্রি, ইজ স্পোকেন, ওয়াজ বিল্ট, এগুলো কিন্তু সবই হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। প্যাসিভ ভয়েসে অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে একটা অ্যাম ইজ আর তিনটা জায়গায় বসে, এই ফাংশনটুকু যদি আমরা বুঝতে পারি, এইটুকু যদি আমরা ব্রেনে নিতে পারি, কি কি বোঝার চেষ্টা করেন। আমি আবারও বলি, মনে করেন আমি বলছি যে হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। এবার আমি যদি বলি হি ইজ রিডিং আ বুক, সে একটা বই পড়ে। আবার এইভাবে যদি আমি একটা সেন্টেন্স বলি, আহ হি ইজ সেন্ট টু লন্ডন, এর বাংলা অর্থ কি জানেন? তাকে লন্ডনে পাঠানো হয়। এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইজ প্লাস বি থ্রি। মানে এক ইজের তিন রকমের ব্যবহার, একটা হচ্ছে ইজ মেইন ভার্ব হিসেবে বসছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা হচ্ছে ইজ অক্সিলারি ভার্ব হিসেবে বসছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা হচ্ছে ইজ প্যাসিভ ভয়েসে বসছে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে তিন নম্বর যেটা, ইজ সেন্ট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, তাকে লন্ডনে পাঠানো হয়, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর হি ইজ আ ডক্টর, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাট হি ইজ রিডিং আ বুক, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এইটাই ইজের কোনো অর্থ দেয় না, উপরেরটা ইজ মানে হওয়া বা থাকা। সো এই ফাংশন গুলো আমাদের বুঝতে হবে, তাহলে আমরা ল্যাঙ্গুয়েজটাকে আসলে সত্যিকার অর্থেই ডেভেলপ করতে পারবো। এরপর দেখেন বলছে যে হ্যাভ ভার্বের ব্যবহার। এই হ্যাভ ভার্বটা আরেকটু দেখাই আমি। দেখেন হ্যাভ ভার্বটা কিভাবে ব্যবহৃত হয়। হ্যাভের মানে হলো আছে বা অধিকার থাকা, এছাড়া কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বোঝাতে হ্যাবের ব্যবহার হয়। মানে দুইটা অর্থ মনে রাখবেন, হ্যাবের বাংলা অর্থ হচ্ছে কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে। হ্যাঁ, যেমন আই হ্যাভ আ গুড আইডিয়া, বাংলাদেশ হ্যাজ আ হিউজ পপুলেশন, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে। দে হ্যাড আ বিগ হাউস ইন দ্য ভিলেজ, গ্রামে তাদের একটি বাড়ি ছিল। আর হেল্পিং ভার্ব হিসেবে হ্যাবের ব্যবহার কখন হয়, এখানে কিন্তু হ্যাব গুলো মেইন ভার্ব। মানে এই যে আই হ্যাভ আ গুড আইডিয়া, এটা কোন টেন্স জানেন? অনেকে বলবে পারফেক্ট টেন্স, বাট না, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাংলাদেশ হ্যাজ আ হিউজ পপুলেশন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দে হ্যাড আ বিগ হাউস ইন ভিলেজ, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট পারফেক্ট না কিন্তু, আবারও বলছি পাস্ট ইনডিফিনিট। এখানে হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড, এটা মেইন ভার্ব। আর অক্সিলারি ভার্ব হিসেবে যখন বসে, আই হ্যাভ ফিনিশড মাই অ্যাসাইনমেন্ট, আমি আমার অ্যাসাইনমেন্ট সম্পন্ন করেছি। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগে রোগী মারা গিয়েছিল। তাহলে এখানে হ্যাভ বা হ্যাড এগুলো ব্যবহৃত হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে, ফিনিশড বা ডায়েড এর আগে। ঠিক আছে? বাধ্যবাধকতা বোঝাতে আবার হ্যাভ এর ব্যবহার হয়, যেমন উই হ্যাভ টু স্টপ পপুলেশন, বা হ্যাড টু মানে করতে হয়েছিল, হ্যাভ টু মানে করতে হবে। তাহলে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড এর ব্যবহার কিন্তু আমরা এতগুলো পাচ্ছি। কি কি অর্থে? মূল ভার্ব হিসাবে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড এর ব্যবহার হচ্ছে, যেমন আই হ্যাভ আ কার, হি হ্যাজ আ কার, হি হ্যাড আ কার, এগুলো সবই কিন্তু প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পারফেক্ট টেন্সে যখন ব্যবহৃত হবে, তখন এই হ্যাভ হ্যাজ হ্যাড এর পর আরেকটা মেইন ভার্ব থাকে, তার পাস্ট পার্টিসিপল ভি থ্রি হয়। আই হ্যাভ ফিনিশড মাই অ্যাসাইনমেন্ট, আমি আমার অ্যাসাইনমেন্ট সম্পন্ন করেছি। দ্য পেশেন্ট হ্যাড বিফোর ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগে রোগী মারা গেল। এইভাবে ডু ভার্বের ব্যবহারটাও সেম। ডু ভার্বটা
মেইন ভার্ব হিসাবে যখন বসে তখন ডু এর অর্থ করা, আর যখন অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে তখন ডু কোনো অর্থ দেয় না। যেমন আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে, হি ডিড আ গ্রেট জব, এইখানে কিন্তু এটা মেইন ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যখন এটা অক্সিলারি ভার্ব হিসেবে বসে, যেমন এটা নেগেটিভ করার জন্য বসে থাকে। যেমন আপনি যদি বলেন আই নট লাইক কফি, এটা কি কারেক্ট? না, আপনাকে বলতে হবে আই ডোন্ট লাইক কফি, আই ডোন্ট লাইক কফি। সো এইভাবে এই যে অক্সিলারি ভার্বটা ডোন্ট এর ব্যবহার করলাম, এটা কিন্তু অ্যাকচুয়াল কোনো বাংলা অর্থ এখানে নেই, জাস্ট বাক্যকে নেগেটিভ করার জন্য এটা বসছে। ঠিক আছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, ডিড দে উইন দ্য ম্যাচ, অর্থাৎ একদম শুরুতে বসছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য। এইখানে কিন্তু ডু এর মানে করা না, করা না, জাস্ট কোশ্চেন করার জন্য বা বাক্যকে নেগেটিভ করার জন্য ডু বসছে। এছাড়া এই ডু ভার্বের আরেকটা ব্যবহার হচ্ছে আহ আহ কোনো কিছুতে জোর দেওয়া। যেমন আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি। আই ডু বিলিভ ইউ মানে আমি সত্যিই তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে বিশ্বাস করি। তো এই ডু প্লাস ভার্ব, এটার উপর আমার কাছে আলাদা আরেকটা ক্লাস আছে, আমার একটা পেইড কোর্সের একটা ক্লাস, আমি দেখাবো। যেমন আমি যদি বলি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এইখানে যদি আপনি বলেন আই ডু লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তো আমি তোমাকেই ভালোবাসি, আমি অবশ্যই তোমাকে ভালোবাসি, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, এইরকম একটা সেন্স ক্রিয়েট করে যদি একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্বের পূর্বে আপনি ডু ব্যবহার করেন। তো যাই হোক, এখানে বলছে মনে রাখার সহজ কৌশল। যেমন বি ভার্বের ব্যবহার কখন হয়? যখন আমি কে, কেমন বা কি করছি, মানে হু অ্যাম আই, আই অ্যাম আই স্টুডেন্ট, ভেবে দেখেন তো বি ভার্ব হচ্ছে না? আমি কেমন, আই অ্যাম গুড, আই এম ব্যাড, আই এম বিউটিফুল। আমি কি করছি, আই এম ডুইং মাই হোমওয়ার্ক, এটা আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলছে, মানে এখানে বি ভার্বটা কন্টিনিউয়াস টেন্সে বলছে। আমি কি করছি, আমি কাজ করছি, আমি হোমওয়ার্ক করছি। তাহলে আমি কে, কেমন, এটা অ্যাম ইজ আর মেইন ভার্ব হিসেবে বসে, আর কি করছি এটা অক্সিলারি ভার্ব। আর আমার কি আছে বা আমি কি সম্পন্ন করেছি, আই হ্যাভ আ কার, আই হ্যাভ আ বিউটিফুল হাউস, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। কি সম্পন্ন করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি কি করি, আই ডু আ বিজনেস, আই ড্রাইভ আ কার, আই ডোন্ট ড্রাইভ আ কার, আই ডোন্ট ডু আ বিজনেস। হোয়াট ডু ইউ ডু, সো তুমি কি করো বা আমি কি করি। তাহলে বি মানে আমি কে, কেমন, কি করছি। হ্যাভ মানে আমার কি আছে বা আমি কি করেছি। আর ডু মানে আমি কি করি, কি করি না, তুমি কি করো। এবার দেখেন এইটা দিয়ে এবার একটা প্র্যাকটিক্যাল প্যাসেজ দেওয়া আছে। যেমন এবং এখানে আপনাদের প্রোনাউন্সিয়েশন গুলোর উপর কিন্তু ভালোভাবে ফোকাস করতে হবে। কি লেখা আছে দেখেন, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আই এম আ ইউনিভার্সিটি স্টুডেন্ট and my morning are usually quite busy. I always do some light exercise as soon as I wake up because I don't like feeling lazy. Currently, I'm working on a big science project. I have a lot of research to complete by Friday. In fact, I have already finished the first chapter. My project partner is a hard worker and she always does her part perfectly. We have to submit the final report next week. I'm confident that we will do a great job. দেখছেন? তো এখানে ডু ভার্বের ব্যবহার, বি ভার্বের ব্যবহার, হ্যাভ ভার্বের ব্যবহার আছে। এগুলো কিভাবে ব্যবহার হয়েছে সেটা অ্যানালাইসিসও করে দেওয়া আছে, অ্যানালাইসিস করে দেওয়া আছে, আপনারা দেখে নিবেন। আমি দেখেন যদি একটা বাংলা প্যাসেজ দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন এই বাংলাটা একটু দেখেন, কি বলছে এখানে, গত শুক্রবার, তাহলে কি হবে, লাস্ট ফ্রাইডে আমি আমার গ্রামে খুব সুন্দর সময় কাটিয়েছিলাম। তাহলে এটা পাস্ট টেন্স। তাহলে আপনি বলতে পারেন আই স্পেন্ট, এই স্পেন্টের পরিবর্তে আপনি বলতে পারেন আই হ্যাড আ বিউটিফুল টাইম ইন মাই ভিলেজ। ঠিক আছে? আবহাওয়া চমৎকার ছিল, তাহলে এটা কিসের ব্যবহার হবে, বি ভার্বের ব্যবহার। দ্য ওয়েদার ওয়াজ গুড, অ্যামেজিং, ওয়াজ হবে। হ্যাঁ, আমি সাধারণত সকালে তাড়াতাড়ি উঠি না। ইউজুয়ালি আই ডোন্ট ওয়েক আপ আর্লি, তাহলে ডু নট প্লাস ওয়েক আপ, কিন্তু সেদিন উঠেছিলাম। বাট আই ওক আপ দ্যাট ডে, ওক আপ, সেখানে আমার অনেক ছোটবেলার বন্ধু আছে। আই হ্যাভ, এখানে কিন্তু হ্যাভ এর ব্যবহার, এবং হ্যাভটা এখানে মেইন ভার্ব হিসেবে বসছে। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস দেয়ার, এবং আমরা সবসময় একসাথে অনেক মজা করি। অ্যান্ড উই ডু লট অফ ফান টুগেদার, উই ডু লট অফ ফান টুগেদার, আমরা নদীর ধারে পিকনিক করেছিলাম। উই ডিড আ পিকনিক বিসাইড দ্য রিভার, আমার সেরা বন্ধু একজন দারুণ রাঁধুনি। মাই বেস্ট ফ্রেন্ড ইজ আ গুড কুক, এখানে ভার্বটা কি হবে, ইজ, মেইন ভার্বটা কি, ইজ। মাই বেস্ট ফ্রেন্ড ইজ আ গুড কুক, এবং সে রান্নার সব কাজ করেছিল। হি ডিড অল থিংস অফ কুকিং, সন্ধ্যা নাগাদ আমরা খুব ক্লান্ত এবং কিন্তু খুশি ছিলাম। হ্যাঁ, তাহলে উই ওয়ার ভেরি টায়ার্ড
till evening and happy. We were happy. আমাকে খুব তাড়াতাড়ি আবার সেখানে যেতে হবে, এটা সেমি মডাল। I have to go there very soon or very early. I have to go there very soon or very early. এখানে সবই দেওয়া আছে, মানে এখানে অনেকগুলো প্যাসেজ আছে। এই প্যাসেজগুলো সবই কিন্তু এরকম ভাবে ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্বের ব্যবহার করা। এবং এটা যদি আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন, বিশ্বাস করেন এই ভার্বগুলোর ব্যবহার নিয়ে আপনাদের ভিতরে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না, যে কখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব, কখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার করব, এই কনফিউশন গুলো থাকবে না। তো যাই হোক, এটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয় একটু দেখাচ্ছি, তার আগে আমি আরেকবার বলি, যারা এখনো পর্যন্ত পেইড কোর্সে ভর্তি হতে চান, জাস্ট 2টা ক্লাস হয়েছে, আগামীকাল থেকেই ক্লাস করতে পারবেন। যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান তারা হতে পারবেন। ক্লাস টাইম রাত 10টা থেকে 11টা, সপ্তাহে 4 দিন ক্লাস টাইম থাকবে। আমি আবারও বলছি, আমাদের মেইন ক্লাস টাইম হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। এটা 3 মাসের কোর্স, যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট। এবং প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচে রাতেই হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে করতে পারেন। এভাবে স্ক্রিন শেয়ার করেই ক্লাসগুলো নিয়ে থাকি, ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে। এবং ক্লাস শেষে রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ ফাইল আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ কেউ কোনো ক্লাস মিস করলে আবার দেখতে পারবেন। এখানে টোটাল হিউজ ক্লাস, 70টা ক্লাস আছে। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তি মজবুত হয়। 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর। এইভাবে আপনি ডেভেলপ করতে পারবেন ধারাবাহিকভাবে। 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো হবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজকে আরো এক ধাপ আপনি ডেভেলপ করতে পারবেন। 50 থেকে 70 নম্বর ক্লাস থাকবে কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের ক্লাস। হ্যাঁ, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এই যে কনভারসেশনটা করালাম, এখানে আপনাকে এই ইনস্ট্যান্টলি ক্লাসে ফিডব্যাক দিতে হবে আপনি কতটুকু পারেন। এটা কোর্স ফি 2,000 টাকা। আমি আবারও বলছি, যারা পারবেন একবারে দিবেন, যারা পারবেন না 1,000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। 01997356957 আর 09386899196, এই 2টা নম্বরে কল দিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে আছেন, গুগল পে বা ফোন পে করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন, যারা করতে চান। এবং আবারও বলছি, যদি মনে করেন আমি ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শিখতে চাই, ধারাবাহিকভাবে গোছানো পদ্ধতিতে একজন মেন্টরের অধীনে থেকে ডেভেলপ করতে চাই, আসতে পারেন। আপনি ব্যর্থ হবেন না। উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি। এতটুকু আমি বলতে পারি। খুব ভালোভাবে, ওয়েল অর্গানাইজড ওয়েতে আপনারা ক্লাসগুলো করতে পারবেন। সবকিছু ইন্টারেক্টিভ ওয়েতে, ডিজিটাল ওয়েতে আপনারা পেয়ে যাবেন। আবারও বলছি, অনেক ভালোভাবে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড, পিডিএফ ফাইল আপনারা পেয়ে যাবেন। সো যারা ভর্তি হতে চান এখনো পর্যন্ত, আগামীকালকের ভিতরে ভর্তি হলেও একদম শুরু থেকেই আপনি ক্লাস করতে পারবেন, অনেক ভালোভাবেই সবকিছু বুঝতে পারবেন। ঠিক আছে, এটা একটা ব্যাচ। আবারও বলছি, যদি মনে করেন আমি এই ল্যাঙ্গুয়েজকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আপনি আসতে পারেন। আপনি ব্যর্থ হবেন না। উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। তো যাই হোক, এই ছিল কথা। আর কি বলবো, ভালো থাকেন। যদি কোনো কোশ্চেন থাকে তো করবেন। আমি এই রেকর্ডেড ক্লাস